জয়পুরের কাছে একটি গ্রামে খাতম দাস নামে এক চোর বাস করত। খাতম দাসের বংশ পরম্পরায় সবাই চোর ছিল। খাতম দাসের বাবা, দাদু, ঠাকুরদা সবাই চুরি করত। তাই খাতম দাসের কাছে চুরি করাটা কোনো দোষ বা অপরাধী ছিল না। চুরি ছিল খাতম দাসের একমাত্র জীবিকা। তাই রাতের বেলা যখন কোনো লোক ওই এলাকা দিয়ে পার হতো, তখন খাতম দাস পাশে ঝোপের ঝাড়ে লুকিয়ে থাকত। যখনই লোকটি সামনে আসতো, তখনই তার উপর ডাকাতি করাই ছিল খাতম দাসের একমাত্র কাজ। সেই রকমই একদিন খাতম দাস চুরি করার জন্য লুকিয়ে বসেছিল। আর সেই দিন ওই এলাকা দিয়ে এক সাধু পার হচ্ছিল। আর সাধুর উপর ডাকাতি করার জন্য খাতম দাস বেরিয়ে এলো। তখন সাধু খাতম দাসকে দেখে জিজ্ঞাসা করলো, এত রাতে এখানে কি করছো? সাধুর বেশ দেখে খাতম দাস আর হামলা করলো না। খাতম দাস ভাবলো যে একজন সাধুর কাছে চুরি করার মতো আর কি থাকতে পারে। প্রভু, আপনার কাছ থেকে কি আর লুকাবো? আমি একজন চোর, এখানে চুরি করার আশায় বসে আছি। এটা কোনো ভালো কাজ নয়। প্রভু, আপনার কাছে হয়তো এটা ভালো কাজ নয়, কিন্তু আমার তো এই করেই জীবন চলে। আমরা বংশ পরম্পরায় সবাই চোর। আমার পূর্বপুরুষেরা চোর। কিছুকাল পরে আমার ছেলেকেও আনবো, ওকেও চুরি করা শেখাবো। কেন এরকম করো? এটা তো ঠিক নয়। কারো কষ্টের উপার্জনের টাকা এভাবে কেড়ে নেওয়া তো একেবারেই ভালো কাজ নয়। কেন কেন ঠিক নয়? আমিও তো কষ্ট করে চুরি করি, আমারও তো কষ্টের উপার্জন। সে হয়তো সৎকর্ম করে উপার্জন করছে, কিন্তু আমিও তো পরিকল্পনা করে চুরি করছি। আমারও তো পরিশ্রম আছে। যার রক্তের মধ্যে চুরি আছে তাকে শুধরানো যাবে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো, কিন্তু 4টে কাজ আমার কথা মতো করো। 1. সর্বদা সত্যি কথা বলবে, কখনো মিথ্যে বলবে না। 2. সাধু সন্ন্যাসী যখন যেখানে দেখবে তার সেবা করবে। 3. জীবনে যা কিছু পাবে বা উপার্জন করবে সব কিছু আগে ভগবানকে নিবেদন করবে। সেটা চুরি করা জিনিস হলেও ভগবানকে আগে অর্পণ করবে, তারপর সেটা নিজের জীবনে ব্যবহার করবে। 4. রাস্তায় যেতে যেতে কোথাও মন্দির দেখতে পেলে যাই কাজ থাকুক না কেন, আগে মন্দিরে গিয়ে ভগবান দর্শন ও ভগবানকে প্রণাম করবে, তারপর যেখানে খুশি যাও। এই 4টে কাজ তোমাকে করতে হবে। যথা আজ্ঞা। এইগুলো তো আমি করতে পারবো। তাহলে আমার চুরি করার নিষেধাজ্ঞা নেই তো? না না, চুরি করার জন্য কোনো বারণ নেই। যত খুশি চুরি ডাকাতি করো, শুধু এই 4টে কাজ মনে রাখবে। খাতম দাস গুরুদেবের সমস্ত কথা মেনে চলছিল। সর্বদা সত্য কথা বলতো। কোনো সন্ন্যাসীকে দেখলেই সেবা করত। চুরির জিনিস আগে ভগবানকে অর্পণ করত। আর রাস্তায় কোনো মন্দির দেখলেই আগে সেখানে গিয়ে ভগবানের দর্শন করত। গুরুদেবের দেখানো রাস্তায় চলতে গিয়ে খাতম দাসের আরো বেশি লাভ হচ্ছিল, আরো বেশি সোনা পাচ্ছিল। খাতম দাস খুব খুশি ছিল। গুরুদেব এই 4টে কাজ বলে গেছেন, এগুলো মেনে নিয়ে জীবন বেশ ভালোই চলছে। একদিন ওই সাধু খাতম দাসকে নিমন্ত্রণ করলেন ওনার মঠের উৎসবের জন্য, আর বললেন কিছু সাহায্য করতে। গুরুদেবের আশ্রমের জন্য সেবা করার সুযোগ পাচ্ছি। এমন সেবা করব যেটা সবাই মনে রাখবে। পুরো অনুষ্ঠানের খরচ আমি একাই দেব। তাতে আমার গুরুদেবের দক্ষিণা দেওয়াও হয়ে যাবে। কিন্তু তার জন্য একটা বড় চুরি করতে হবে। কিন্তু কি করব? এই শহরের রাজার অনেক ঘোড়া আছে। যদি একটা ঘোড়াও চুরি করা যায়, তাহলে ওখান থেকে যে টাকা আসবে তাতে একটা কেন, গুরুদেবের 6-7টা উৎসবের খরচ আমি দিতে পারবো। খাতম দাস তখন বেশ ভালো পোশাক পরে রাজপ্রাসাদের দিকে গেল। সেপাইরা তাকে দেখে বলল, দাঁড়াও, তুমি কে? এখানে কি করতে এসেছো? আমি চোর, চুরি করতে এসেছি। এ নিশ্চয়ই রাজার কোনো অন্তরঙ্গ বন্ধু। আমরা একে জিজ্ঞেস করলাম বলে
হয়তো এর খারাপ লেগেছে, তাই ব্যঙ্গ করে নিজেকে চোর বলছে। আমাদের ক্ষমা করুন, আপনি ভিতরে আসুন। সত্যি বলার পরেও ভিতরে যাওয়ার অনুমতি পাচ্ছি, এ তো দারুণ ব্যাপার। খাটম দাস তখন ভিতরে গিয়ে রাজার সব থেকে দামি কালো ঘোড়াটি চুরি করলো, আর ঘোড়ায় চেপে খাটম দাস বেরিয়ে এলো। তখন সেপাইরা আবার জিজ্ঞাসা করলো, এটা তো রাজার ঘোড়া, এটাকে নিয়ে কোথায় যাচ্ছ? বললাম না আমি চোর, তাই ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছি, এরপর বিক্রি করে দেবো এটাকে। ইনি মনে হচ্ছে আরো বেশি রেগে গেছে। ইনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ রাজকার্যে এসেছিলেন, আর আমরা বারবার এনাকে বাধা দিচ্ছি, তাই হয়তো রেগে গেছে। আপনি যেতে পারেন। গুরুদেবের প্রথম কথা রাখতে পেরেছি। এরপর দ্বিতীয় কাজ, যে কোনো জিনিস আগে ভগবানকে নিবেদন করতে হবে। হে ভগবান, এই ঘোড়া আপনার, এই ঘোড়া রাজার নয়। আমি মন থেকে মেনে নিয়েছি, এই ঘোড়া আপনার ভগবান। এই বলে খাটম দাস যাচ্ছিল, আর এইদিকে রাজা বাইরে যাওয়ার জন্য তার সেপাইকে তার প্রিয় কালো ঘোড়াটি নিয়ে আসতে বললেন। একটা কালো ঘোড়া তো নেই? একজন লোক তো এসেছিল, সে কালো ঘোড়া নিয়ে চলে গেছে। সে বলেও ছিল যে সে চোর। তাহলে তাকে ধরলে না কেন? আমরা ভাবলাম এত সত্যি কথা কে বলে। সে বলেছিল ঘোড়া চুরি করে বিক্রি করে দেবে। আমরা ভাবলাম রাজার কোনো অন্তরঙ্গ বন্ধু, সে হয়তো রাগ করে এসব বলছে, এই জন্য তাকে ছেড়ে দিয়েছি। যাও, যেখান থেকে পারো ওকে ধরে আনো। এখনো হয়তো বেশি দূর যায়নি। পিছনে সেপাই লেগে আছে, পালানো উচিত, কিন্তু আমাকে গুরু আজ্ঞা পালন করতে হবে। গুরুদেব বলেছিলেন যাই হয়ে যাক মন্দির দর্শন করতে হবে, তারপর যা হবে দেখা যাবে। এই ভেবে খাটম দাস ঘোড়াটিকে একটি গাছের সাথে বেঁধে দিয়ে মন্দিরের ভিতরে চলে গেল, আর মুহূর্তের মধ্যেই রাজার সেপাইরা সেখানে এসে উপস্থিত হলো। তারা মন্দিরের বাইরে ঘোড়াটিকে দেখতে পেল। ঘোড়ার উচ্চতা, আকার সব ওই রাজার ঘোড়ার মতোই ছিল, কিন্তু ঘোড়ার রং পরিবর্তন হয়ে শ্বেত বর্ণ হয়ে গিয়েছে, কারণ খাটম দাস ঘোড়াটিকে ভগবানকে নিবেদন করে দিয়েছিল। সে ভগবানকে বলেছিল যে এই ঘোড়া আর রাজার নয়, ভগবান আপনার। তাই ভগবান ঘোড়ার রং পরিবর্তন করে দিয়েছিল। রাজার ঘোড়া কালো ছিল আর ভগবানের ঘোড়া সাদা। রাজার সেপাইরা ওখানেই ঘোড়াটিকে ঘিরে দাঁড়িয়েছিল। এদিকে মন্দির দর্শন করে খাটম দাস বাইরে এলো। সেপাইরা তাকে জিজ্ঞাসা করলো, এই ঘোড়াটি কার? এই ঘোড়া ভগবানের। কারণ সে ইতিমধ্যেই ঘোড়াটিকে ভগবানকে নিবেদন করে দিয়েছিল। তুমি এটা রাজার কাছ থেকে চুরি করে এনেছো তো? হ্যাঁ, এটা সত্যি যে এটা আমি রাজার কাছ থেকে চুরি করেছি, কিন্তু এখন এটা আমি ভগবানকে নিবেদন করে দিয়েছি। এখন এই ঘোড়া ভগবানের। কি উল্টো পাল্টা বলছো? আর এটা তো কালো ছিল, সাদা কি করে হলো? সেটা আমিও জানি না। আমিও ভাবছি এটা ফর্সা কি করে হয়ে গেল। মনে হয় ভগবান সাদা ঘোড়া পছন্দ করেন, তাই তিনি একে ফর্সা করে দিয়েছেন কালো থেকে। এই ঘোড়ার উচ্চতা, চোখ, আকার সবকিছুই তো রাজার ঘোড়ার মতো, কিন্তু এটা সাদা কি করে হলো? আমি বলছি তো, এটা আমি রাজার কাছ থেকে চুরি করেছি, আর যখন চুরি করেছি তখন এটা কালোই ছিল। ভগবানকে নিবেদন করার পর সাদা হয়ে গেছে। এভাবে হবে না, একে ধরে নিয়ে চলো। এই ঘোড়াটা তো আমারই। পায়ের নালটাও একই রকম, চোখও একই রকম, কান, নাক, গলার চুল সব একই রকম, কিন্তু এটা সাদা কি করে হলো? আর চুরি করার পর তো 1 ঘন্টা হয়নি, তাই কৃত্রিম রং লাগিয়ে তো এর মধ্যে একে পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে এর রং সাদা কি করে হলো? আমি তো বারবার বলছি এটা এখন ভগবানের। ভগবানের মানে? আমি একে ভগবানের কাছে নিবেদন করে দিয়েছি, এখন এটা ভগবানের প্রসাদ। ভগবানের হয়তো সাদা ঘোড়া পছন্দ, তাই এটা সাদা হয়ে গেছে। আমি জানি এটা আপনার ছিল, আমি চুরি করেছি, কিন্তু এটা এখন ভগবানের। রাজারও মাথা খারাপ হতে শুরু করলো। এ কেমন ব্যক্তি, কি সব বলছে? এই শোনো, এ মিথ্যে বলছে। এ চোরকে বাঁচানোর চেষ্টা করছে। আসল চোরকে এ আসল ঘোড়ার সাথে কোথাও পাঠিয়ে দিয়েছে, আর নকল ঘোড়া এনে আমাদের বিপথে পরিচালিত করছে। না না মহারাজ, আমি মিথ্যে বলছি না, এটা আপনারই ঘোড়া। এটা যদি আমারই ঘোড়া হয়, তাহলে আমার ঘোড়ার শনাক্ত করার একটা উপায় আছে। আমার ঘোড়ার ঘাড়ের কাছে একটা দাগ আছে চুলের পিছনে। এটা অসম্ভব।
এই সাদা কি করে হয়ে গেল? বললাম না, একে আমি ভগবানের কাছে নিবেদন করে দিয়েছি। তুমি এটা কি করছো আগে আমাকে বলো। চুরিও করছো, আবার সত্যি কথাও বলছো যে তুমি চোর। তুমি এটা চুরি করেছো, আবার এসব এসব আসলে কি বোঝাও আমাকে। আমি গুরু আজ্ঞা পালন করছি। আমি চোর, চুরি করি, কিন্তু সত্যি কথাও বলি। যাই চুরি করি না কেন, আগে ভগবানকে নিবেদন করি, সাধুদের সেবা করি, আর কোথাও মন্দির দেখলেই প্রণাম করি। এই ব্যক্তি চোর হওয়ার যোগ্য নয়। কতটা প্রতিজ্ঞাবদ্ধ গুরুর বচনের প্রতি। আপনার যদি আজ্ঞা হয়, আপনি তাহলে আজ থেকে আমার সভার রাজগুরু। আপনার চুরি করার দরকার নেই। আপনি আমাদের রাজ্যের রাজগুরু হয়ে বিরাজ করুন। আমি গুরুদেবের শুধু শুধু 4টে সহজ কথার পালন করতাম, চুরি করতাম, কিন্তু আজ গুরুদেবের বাণী পালন করার জন্য আমি আমি একটা রাজ্যের গুরুপদ পেয়ে গেলাম। গুরুদেব, আপনি ধন্য। আজ যদি আমি সৎ কার্য করতাম, তাহলে রাজা নয়, স্বয়ং ভগবান হয়তো আমাকে তার রাজ্যে স্থান দিতেন। আমি আর আজকের পর থেকে চুরি করব না। আর সেই দিন থেকেই খাটম দাস, যে একজন চোর ছিল, যার পূর্বপুরুষরা সবাই চোর ছিল, তিনি আজ সবার শ্রদ্ধার পূজনীয় পাত্র হয়ে উঠলেন।